আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে খাদ্য চাহিদা পূরণে বিশেষ করে চাউল, ডাউল, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন ধরনের মশলা সব কিছুই এখন অনেক পরিমাণ বাংলাদেশে আমদানি করতে হয়। যদিও একটা সময় আমদানি এত পরিমাণ ছিল না, বর্তমানে যেই পরিমাণ আমদানি করতে হয় আমাদের তুলনায় তা অনেক। যদিও সবই প্রয়োজন, আমদানি যদি না হয় তাহলে খাদ্যদ্রব্যের মূল্য অনেক বেড়ে যায়। বাহির থেকে আমদানি করা খাদ্য পণ্য আসলেই বাংলাদেশে বাজার নিয়ন্ত্রণ থাকে। কিন্তু আমি ওইটা বলছি না, আমি বলতে চাচ্ছি আসলে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশ জন্মলগ্ন থেকেই কৃষিপ্রধান দেশ ছিল, কিন্তু সেই কৃষিকে বাংলাদেশ কোনো দিনই গুরুত্ব দেয়নি। কোনো সরকার, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান কৃষককে বা কৃষিকে কোনো সময় শিল্প হিসেবে ভাবেইনি। যদিও অন্য অন্য দেশে কৃষিকে ডেভেলপ করে কৃষি সেক্টর দিকে বিশেষ নজর দিয়ে তারা ওটাকে একটা শিল্পে পরিণত করেছে, সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। আজকে দেখেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কৃষিকে উন্নয়ন বা কৃষিকে শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করার কোনো পদক্ষেপ আপনার চোখে পড়ে কিনা? হয়তো বা সরকার বা সরকারি লোকজন বলবে কৃষকের জন্য অনেক কিছুই করছি আমরা, সেচ মেশিন দিচ্ছি, পলেন নাঙ্গল দিচ্ছি, সার দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। আসলে ওইগুলাই কৃষির উন্নয়ন নয়। একটি সেক্টরের উন্নয়ন মানে সার্বিক উন্নয়ন। একটি সেক্টরকে ভর্তুকি দিয়ে উন্নয়ন হয় না। একটি সেক্টরকে কিছু সার দিয়েই ওই সেক্টর ডেভেলপ হয় না। এই সেক্টর থেকে কিভাবে বেশি পরিমাণ উৎপাদন করা যায়, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে কোনো ব্যবস্থা গ্রহণকেই ওই সেক্টরের উন্নতি বলে। আমরা বিশেষ করে বাংলাদেশের কৃষকেরা বিক্ষিপ্তভাবে কৃষি চাষ করে। এক একজনের জমিতে এক এক ধরনের ফসল উৎপাদন করে, যা বিদেশের ক্ষেত্রে এরকম নয়। বিদেশে এক এক এলাকায় এক এক ধরনের পণ্য উৎপাদন হবে। যদিও বাংলাদেশে কিছু কিছু আছে, এক এক এলাকায় আলু হয়, এক এক এলাকায় আম হয়, এক এক এলাকায় কাঁঠাল হয়, এক এক এলাকায় ধান হয়। সেটা একমাত্র আল্লাহর প্রদত্ত রহমত। কিন্তু বাংলাদেশে আমরা যদি ধানের কথাই বলি, দেখা যাবে আমার জমিনে হাইব্রিড ধান করছি, আরেকজনের জমিনে 29 দান করছে, আরেকজনের জমিনে 28 দান করছে, আরেকজনের জমিনে হীরা দান করছে, আরেকজনের জমিনে কাটারি বুক দান করছে। মানে একটা মাঠে 14 ধরনের ধান হয়। তার মানে কৃষি আমার জমি, আমি আমার মতেই করব। এইখানে সরকার কৃষি ক্ষেত্রে কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার, কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকার বেতন আবার কৃষি ক্ষেত্রে দেওয়া হচ্ছে। কিন্তু আমার সেই সোনার অফিসারগণ কোনো দিন এসে কৃষকদেরকে পরামর্শ দেয় নাই যে এই মাঠের যত ক্ষেত আছে সবাই এই দান করবেন, এই দান এই মাঠের জন্য উপযুক্ত। একবার এসে মাটি পরীক্ষা করে না যে এই মাটিতে কোন ফসলটা সবচাইতে ভালো হবে, এই মাটির পিএইচ মান কত আছে তা কেউ জানে না। আমরা শুধু প্রতি বছর করেই যাচ্ছি। এক বছর একটা দান যদি কম হয় না হয়, পরের বছর এই দান পরিবর্তন করে অন্য দান দিয়ে দিচ্ছি, কিন্তু কেন কম হয়েছে তা জানি না। আমার দেশের কৃষকেরা আজও পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওনার ফসলে কীটপতঙ্গ আক্রমণ না করে, কিছু ফসল নষ্ট না করে, অতক্ষণ পর্যন্ত কীটনাশক বা বালাইনাশক প্রয়োগ করে না। অথচ হিসাব ছিল কতদিন পর পর কোন জৈব সার দিতে হবে, কোন কীটনাশক দিতে হবে, কীটনাশক কত কম দিয়ে ফসল উৎপাদন করা যায়, আর কীটনাশক কম দিলে
অন্য কি সার বা কি ব্যবস্থা বেশি নিতে হবে আজও পর্যন্ত বলে নাই। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ পাড়ায় মহল্লায় গ্রামে ইউনিয়নে তারা সভা করে, কিন্তু কৃষি অফিসারগণ এসে কেন কৃষকদেরকে ডেকে একদিন বলে না, সপ্তাহে একদিন, যে আপনার ক্ষেতে কি করেছেন, কি সমস্যা, কি অসুবিধা? তাদের তো উচিত ছিল একবার এসে কৃষি ডেভেলপ করার জন্য তাদের সাথে পরামর্শ করা, তাদের সমস্যাগুলো শোনা। আজকে কৃষক দেখেন বৈশাখ মাস কৃষি কাজ করতে কত কষ্ট হচ্ছে, অনেক রোদ, তাপমাত্রা অনেক গরম, একদিকে তাপমাত্রা আরেক দিকে শ্রমিক পাওয়া যায় না, শ্রমিক পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ জমিন এখনো হাতেই কাটতে হয়। ধান মাড়াই করার জন্য কিছু যন্ত্রপাতি আবিষ্কার হলেও কাটার যে যন্ত্র আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের বুড়ো ধানের ক্ষেত্রে এই যন্ত্রর প্রয়োগ বেশি একটা করা যায় না। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, বিলবিলান্তে খাল বিলে ভরা দেশ, আর খাল বিলে হাওরেই আমাদের সিংহভাগ ধান বা ফসল উৎপাদিত হয়। হাওরে কিভাবে ধান কাটা যায় এই ধরনের ধান কাটার যন্ত্র বাংলাদেশে এখনো আসে নাই। আসছে সমান সমতল জমিতে কিভাবে ধান কাটা যাবে সেই ধান কাটার যন্ত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু হাওরে পানিতে কিভাবে ধান কাটা যায় সেই যন্ত্র আবিষ্কৃত হয় নাই। অথচ হাওর আর বিলের জমিগুলায় রিস্কলি থাকে। এখন ধান পেকেছে, যদি 2-4 দিন 8 দিনের ভিতরে ধান ওঠানো না যায় তাহলে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ধান কাটার যন্ত্র অদূর ভবিষ্যতে কবে আসবে তা জানি না। সেচ নিয়ে বলতে হয়, আমার দেশে যে যতটুকু পারে তার জমিনের জন্য একটা সেচ মেশিন করে নেই, ছোট্ট করে একটা সেচ মেশিন করে তার জমিন বাঁচানোর চিন্তা করে যাচ্ছে। কেন? আজকে সরকার কেন প্রতি গ্রামে 5টা 10টা 20টা করে গভীর নলকূপ বড় মোটা পাইপ দিয়ে করে দিতে পারে না? যে এই নলকূপ দিয়ে পানি যাবে, সরকারি ফ্রি, কোনো খরচ লাগবে না, কৃষক শুধু এখান থেকে পানি নিবে, ফসল উৎপাদন করবে। সরকারের কৃষি ক্ষেত্রের ভর্তুকির দরকার নাই, ওনারা আমাদেরকে পানির ব্যবস্থা করে দেখ। বিদ্যুৎ বিল কৃষকেরা দিবে, একটা সমবায় সিস্টেম করে দিবে, ওটা থেকে বিদ্যুৎ বিল দেওয়া হবে। এটা একটা সময় ছিল, ডিপ টিউবওয়েল দিত, কিন্তু এটা এখন বিআরডিসি বন্ধ করে দিয়েছে। এখন 2-1টা ছোট ছোট চোখে দেখানোর মতো শুধু দায়বদ্ধতা সারার জন্য কিছু কিছু প্রজেক্ট দেখায়। সারা দেশে খুঁজলে যা হাতে গোনা কয়েকটা, তাও কয়েকটা মন্ত্রী, বড় বড় দাপুটি নেতাদের এলাকায়। আহপামোর জনগণের উন্নতির চেষ্টা আজও দেশের জনমান সরকার কেউ করে নাই। দেশ উন্নতি হবে কোথায় থেকে তার চেষ্টা কেউ করে না। আজকে দেখেন টনকে টন খাদ্যদ্রব্য বাহির থেকে আসে, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন ধরনের ফল সব বাহির থেকে আসে, কিন্তু আমার দেশের ফসল, আমার দেশের মাটি, আমার দেশে জমি সবই উৎপাদিত হয়, কিন্তু সঠিক পরিকল্পনা ও সঠিক তত্ত্বাবধানের কারণে আজকে আমরা কোটি কোটি ডলার বাহিরে পাঠিয়ে আমরা খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানি করছি। হয়তোবা আপনারা বলবেন বাংলাদেশের জনসংখ্যা অনেক, এইখানে খাদ্যদ্রব্য আমদানি করা ছাড়া সম্ভব না। আসলে তাই নয়, বাংলাদেশে পরিকল্পনার অভাব, খাদ্যদ্রব্যের অভাব নয়। আজকে আমরা যদি নিজেরাই নিজেদের পরিবারের চাহিদা অনুযায়ী কিছু মশলা জাতীয় দ্রব্য, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ নিজেরা করি, কমপক্ষে বিন্দু পরিমাণ হলেও আমরা আমদানি নির্ভরতা কমাইতে পারি। আমরা কমাইতে পারি আমাদের খাদ্য চাহিদার এই অপূরণীয় চাহিদা পূরণ করতে। আজকে আমরা অনেকেই লেখাপড়া করে বা আমার সন্তানদেরকে একটু বড় করে শহরে পাঠিয়ে দিচ্ছি চাকরি করার জন্য, অথচ গ্রামে আমার জমি আছে, ওই জমিটায় যদি আমি চাকরি দিতাম, জমিটাকে যদি সঠিক ব্যবহার করতাম, আমার ছেলে, আমার সন্তান, আমার পরিবার
তারা এইখান থেকেই সব কিছু করতে পারতো এবং ভালোভাবে থাকতে পারতো, গ্রামেই আনন্দে থাকতে পারতো। কিন্তু আমার দেশের পরিবেশ এরকম নয়। আজকে কেউ যদি কৃষি কাজ করে তাদেরকে চাষা বলে, তাদেরকে বড় চেয়ার দেওয়া হয় না, তাদেরকে সম্মান এতটুকু দেওয়া হয় না, সমাজে তাদেরকে কামলা মজুর বলে। চায়ের দোকানে গেলেও তাদেরকে চা দিতে দেরি করে। আর যদি শহর থেকে কেউ চাকরি করে যায় তার মূল্যটা একটু বেশি দেয়। বিদেশ থেকে চাকরি করে আসলে তো তার তুলনাই হয় না। সরকারি চাকরিজীবী হলে তো তার পাশে লোকের অভাবেই নাই। অথচ এই সরকারি চাকরিজীবী, বিদেশি চাকরিজীবী, দেশের চাকরিজীবী সকলের যে খাদ্য চাহিদা পূরণ করে যাচ্ছে আমার দেশের চাষারা। সেই চাষাকে, সেই কৃষককে বাংলাদেশ সঠিক মূল্যায়ন করলে এই সেক্টর অনেক ডেভেলপ হয়ে যাবে। আমরা পরিকল্পিতভাবে কৃষি কাজ করব, পরিকল্পিতভাবে কৃষকের উন্নয়ন করব, পরিকল্পিতভাবে কৃষি চাষাবাদ করে দেশের খাদ্য চাহিদা পূরণ করব। আল্লাহ আমাদের সহায় হোক, সকলেই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। কৃষিকে নিয়ে আমরা একটা নতুন বিপ্লব শুরু করব। কৃষি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের নতুন উন্নয়ন শুরু হবে। বাংলাদেশ স্বনির্ভর হবে, বাংলাদেশ আত্মনির্ভর হবে, বাংলাদেশে কৃষকদের মূল্যায়ন বাড়বে, সেই আশাই রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।